আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এবং বাংলাদেশের সীমান্তে বিএসএফ আর বিজিবি এর যে উত্তেজনা বিরাজ করছে, তাতে করে এটা স্পষ্ট যে ভারত বাংলাদেশের সম্পর্ক 5ই আগস্ট 2024-এর পর থেকে ডক্টর ইউনূস যে ধরনের বাঁধিয়ে রেখেছিল, ঠিক সেই ধরনেরই রয়েছে। সেখানে কোনো উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা কেউই দেখাইতে পারে নাই। অবশ্য একটা সম্ভাবনা ভারতের পক্ষ থেকে সৃষ্টি করার বা তৈরি করার মতো পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু দিন শেষে যে ইউনূস সরকারের চুক্তি কর্মকাণ্ড সেগুলোকে বাঁচিয়ে রাখতে যেই ভারতের সাথে সম্পর্কটির আর উন্নতি হলো না। এরপরে আপনারা দেখেছেন দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনাগুলো কীভাবে একের পর এক সম্পর্ক অবনতির দিকে গুটি গুটি পায়ে ঠেলে দিয়েছে। যাই হোক, সীমান্তে এখন বহুত উত্তেজনা। ভারত থেকে যে পুশব্যাক যাই বলেন না কেন, যেটা হচ্ছে সীমান্তে 0 পয়েন্টে সেই সকল লোকগুলো বিজিবি আটকে দিচ্ছে। তাদেরকে আমরা দেখেছি 24 ঘন্টা, 48 ঘন্টা, 76 ঘন্টা, 96 ঘন্টা সীমান্তে খোলা আকাশের নিচে 0 পয়েন্টে ওই সকল ব্যক্তিবর্গের অপেক্ষা করতে। এক পর্যায়ে একজন লোককে নিয়ে দেখলাম ঠেলাঠেলি চলছে। বিজিবি বিএসএফের দিকে ঠেলছে জামালপুরে, বিএসএফ বিজিবির দিকে ঠেলছে। এক পর্যায়ে বিএসএফ নাকি বলছে গুলি চালিয়ে দেবো, কিন্তু পরে বিজিবি আবার বলছে যে আমরা কি চুরি করে আসবো নাকি, গুলি কি আমাদের কাছে নেই, আমরা কি চুরি করে আছি নাকি, থাকবো নাকি। অর্থাৎ তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। সেই উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় যে উত্তেজনা হলো, ইতিমধ্যে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে গিয়েছে 4 দিনের একটি সীমান্ত ইস্যু নিয়ে বৈঠক করার জন্য। আজকে 11 তারিখ, আজকে এই বৈঠকটি শেষ হবে, কিন্তু সেটার কতটা সমাধান হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। যাই হোক, এখন সেখানে বাংলাদেশের পক্ষ থেকে এই পুশব্যাকের বিষয়টা তোলা হবে। এবং আরেকটি সবচেয়ে ভীতিকর উত্তেজনাকর যে বিষয়, সেটা হলো বাংলাদেশের দুর্গম যে অঞ্চল, সেই অঞ্চলে ভারত সীমান্তবর্তী অঞ্চলে মেঘালয়, আসামের অঞ্চলে আপনার ড্রোন এবং হেলিকপ্টার চালানো হচ্ছে। ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করেছে দুর্গম অঞ্চলটিকে, এবং হেলিকপ্টার দিয়েও বাংলাদেশের সীমান্তে যখন তখন হেলিকপ্টার ঢুকে পড়ছে বা ঢুকিয়ে দিচ্ছে ভারত। কারণ এ পর্যায়ে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতির কোথায় যে দাঁড়াবে, কি হবে, এটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে যাদেরকে নাকি করেছে তাদের অনেকে নাকি রোহিঙ্গা, তাদের অনেকে নাকি আবার ভারতীয় নাগরিক। এসব বিষয় নিয়েও আলোচনা হবে। এবং কোন পর্যায়ে যে দাঁড়ায় সম্পর্ক, কারণ ইতিমধ্যে উত্তেজনা শুধু বাড়ছে আর বাড়ছে। উত্তেজনা কমার কোনো সম্ভাবনা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কারণ দুটি দেশের সম্পর্ক ভালো হয় দুটি দেশের আদান প্রদানের মাধ্যমে। ইতিমধ্যে আমরা ভেবেছিলাম বা অনেকে ভেবেছিল প্রণয় ভার্মার অ্যাক্টিভিটিস, খালেদা জিয়ার মৃত্যুর সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আসা, শোকবার্তা দেওয়া, সব বিভিন্ন ইস্যুতে মনে হয়েছিল তারেক রহমানের সরকারের সাথে ভারত সরকারের একটা সুসম্পর্ক হয়তো বা তৈরি হবে। তো দিন শেষে যে দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী সর্বপ্রথম সফরে গেলেন ভারতে, তারপরেও দিন শেষে যে পরিবেশ পরিস্থিতি বা ডক্টর ইউনূসের করে দেওয়া কর্মকাণ্ডগুলোকে সব চালিয়ে দেওয়ার ফলস্বরূপ হয়তো বা তাদের সাথে সম্পর্ক ভালো হলো না। তাদের সাথে যে ট্রানজিট ভিসা, বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ, সেগুলো
কোনো কিছুই ভারত তুলে নেয়, কারণ ভারত মনে করেছে তারা অর্থাৎ বর্তমান যে সরকার রয়েছে এই সরকার ভারতের সাথে হয়তোবা কাজ করতে পারবে না। এবং সকলের যেটা বলছিল যে তারেক রহমানের সর্বপ্রথম সফর হয়তো বা ভারতে হবে, কিন্তু সেটা নয়, সেটা এখন দেখা যাচ্ছে সর্বপ্রথম সফর হয়তো বা মালয়েশিয়া হবে, মালয়েশিয়ার পরে চীনে হবে। ভারতকে এখন আমলে নিচ্ছে না। আর ভারতের সীমান্তে যে উত্তেজনা, এই উত্তেজনা সমাধান না হওয়া পর্যন্ত বলা যায় না। সীমান্তের এই উত্তেজনা দেশের অভ্যন্তরে কোনো না কোনো ফরম্যাটে যদি ছড়িয়ে পড়ে, তাহলে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে পৌঁছাবে এবং ভারত যে ছাড় দেবে না এটা অনেকাংশেই বোঝা যাচ্ছে। এবং বাংলাদেশ যে পরিমাণ বিজিবি অর্থাৎ 60,000-এর অধিক বিজিবি সহ আনসার বিডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ নিয়োগ দিয়েছে, আর সেখানেই এখন নজরদারি করছে। রাতে মাইকে ঘোষণা করে বেড়াচ্ছে, গান গেয়ে দেশাত্মবোধক গান গেয়ে বেড়াচ্ছে। তাহলে সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি ভারতের সাথে বাংলাদেশের একটা জটিল রূপ ধারণ করেছে। দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।